গল্পের নাম মন বাড়িয়ে ছুঁই। কলমে ফাবিয়া মমো। গল্পের প্রথম অংশ। আব্বা, তাড়াতাড়ি আহেন। এক শহুরা পোলা কুত্তার মতো ভাইরে পিড়াইতাসে, ভাইয়ে বাঁচত না আব্বাজান, জলদি আহেন। অস্থির কণ্ঠের চিল্লাচিল্লি শুনেই কলিজা শুকিয়ে এলো সবার। সত্যি সত্যিই বাড়ির বাইরে এক অপরিচিত ছেলে বেধড়ক পিটিয়ে যাচ্ছে সাইদুলকে। সাইদুলের নাকমুখ দিয়ে চুটিয়ে রক্ত পড়ছে, সেদিকে একচুল পরিমাণ ধ্যান নেই ছেলেটার। রাগের কারণে ছেলেটার কপালে ঘাম, সেই সাথে হাতের অবস্থাও নাজেহাল। তবুও লম্বা উচ্চতার মানুষটা বেপরোয়া ভঙ্গিতে শার্টের দুই হাতা কনুয়ে তুলে ধুমছে পেটাচ্ছে সাইদুলকে। তার পাশেই মাটিতে লুটিয়ে হাহাকার করছে আরও তিনটে ছেলে। শরীরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কোনো মায়াদয়া করেনি ছেলেটা। হান্নান দ্রুত পরিস্থিতি সামলানোর জন্য ছেলেটাকে চিৎকার করে বলল, কে তুমি? কোথা থেকে এসেছ? কেন ওদের মারছ? এই ছেলে। যতটা কঠোর হলে এই ছেলেকে দমানো যায় সেই ভাবভঙ্গিতে বললেন হান্নান। কথাটা কানে যেতেই হাতের বাঁশটা যেন ক্ষণিকের জন্য থামল। ছেলেটার নাম মাহতিম আনসারি এবং সে পরিবারসহ গ্রামে ঘুরতে এসেছিল। পথিমধ্যে বড়বাজারের মোড়ে চারটে বখাটে ছেলে মাহতিমের চাচাতো ফুফাতো বোনগুলোকে বিশ্রী ইঙ্গিতে কথা বললে মাহতিম একটুও ছাড় দেয় না ওদের। ভয়ে ছেলেগুলো বাইক নিয়ে পালালে মাহতিমও জিপ ছুটিয়ে ভয়ঙ্করভাবে ধাওয়া করে। একেবারে বাইকের সবকটাকে মাটিতে ফেলে বাঁশ তুলে অনবরত পিটাতে থাকে। হইচই হট্টগোলে গ্রামের লোকজন জড়ো হলে দ্রুত একজন দৌড়ে গিয়ে জমিদার মোল্লাকে ডেকে আনে। মোল্লা এসেই দেখেন ছেলেটার পরনে সাহেবদের মতো পোশাক, পায়ে চকচকে কালো সুজ, কালো শার্ট, কালো প্যান্ট, কালো বেল্টের বেশভূষায় এক সুদেহী পুরুষ। গায়ের রং ধবধবে সাদা না হলেও উজ্জ্বল বর্ণের মানানসই স্কিন টোন তার। রোদের দাপটে কপাল চুয়ে চুয়ে পানি পড়ছে তার, হাতের চামড়াও ভীষণ লাল হয়ে আছে যেন। এবার ছেলেটা শক্ত দৃষ্টিতে বৃদ্ধের পানে চোখে চোখ রেখে তাকালো। একজোড়া চোখের এমন ভয়ঙ্কর তেজ দেখে হান্নান চট করে ছেলেটার হাত থেকে বাঁশ ছিনিয়ে ছুঁড়ে ফেলে দিল। তৎক্ষণাৎ আবার পরিচয় জিজ্ঞেস করলে ছেলেটা বিরক্তিতে চুরমার হয়ে বলল, এই কুকুরের বাচ্চাগুলো এমন গ্রামে থাকার সুযোগ পায় কিভাবে? আপনি কি এই গ্রামের মোল্লা না? কিভাবে এমন জলুনি কুকুরদের গ্রামে পুষেন? ওদের বাপ টাকা দেয়? সব কয়টা শালা। হান্নান চকিত দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকাবে অমনেই পেছনে থেকে শোষো করে দুটো মাইক্রো আসার শব্দ হল। ধুকপুক ধুকপুক করে হৃদযন্ত্র চলতেই বৃদ্ধ তৎক্ষণাৎ তরমুজের মতো চক্ষু করে ফেলল। অবাক হতবাক কৌতূহল দৃষ্টিতে দেখল একজন প্রৌঢ়া ও ছোট ছেলে বাদে চারটে ছেলে, তিনটে মেয়ে সমস্বরে দৌড় লাগিয়ে চেঁচিয়ে আসছে, মাহতিম ভাই, আর ইউ ওকে? মাহতিম সেদিকে লক্ষ্য রেখে রক্তাক্ত হাতের মুঠো থেকে বৃদ্ধাঙ্গুল তুলে ইশারায় সুস্থ আছে বোঝাল। ততক্ষণে দৌড়ে ভিড় হটিয়ে একেবারে মাহতিমের পাশে এসে দাঁড়ালো ভাইবোন ও বন্ধুগুলো। বোনগুলো তাড়াতাড়ি মাহতিমের হাত টেনে পানি ঢেলে রুমাল, টিস্যু চেপে ধরল, সেই সাথে হাতের ঘড়ি খুলে নিল। অস্থির হয়ে ভাই ও বন্ধুগুলো বারবার জিজ্ঞেস করতে লাগল, ব্রো তুমি ঠিক আছো? কোনো চোট লাগেনি তো? হাতে খুব ব্যথা করছে? স্ক্রাউন্ডেলকে এক চোট দিব নাকি? মাহতিম ইশারায় ওদের উত্তেজিত অবস্থাকে থামিয়ে দিল। ঠান্ডা ও শান্ত হতে বললে এদিকে হান্নান তখন কপালে ভাঁজ ফেলে প্রৌঢ়ার দিকে চেয়েছিলেন, হঠাৎ খুশির সহাস্যে চেঁচিয়ে বললেন, মার যা, মা তুমি। কি নসিব গো খোদা! এই সরে দাঁড়া, তাড়াতাড়ি সরে দাঁড়া, আমার মার্জা মা এসেছে। মাগো, আসো আসো, এদিকে আসো। প্রৌঢ়ার গায়ে কাতানের সফেদ শাড়ি, মাথায় ঘোমটা, পায়ে নরম কালো জুতা এবং ঠোঁটে মিষ্টি হাসির ছোঁয়া। ঠিক ডান পাশেই মায়ের সাথে আসছে 12 বছর বয়সী মাহদি। মায়ের দেখাদেখি বৃদ্ধর পাছুয়ে সালাম করে ফেল। তখন মার্জা প্রসন্ন কণ্ঠে বললেন, আপনাকে দেখতে এলাম বাবা মশাই।
আপনার ভিটে বাড়িতে নির্মল হাওয়া খেতে এলাম, কিন্তু আসার সময় যা হলো। কথা আটকে গেলে বৃদ্ধ আর্স্ট হয়ে পুরো ঘটনা জানতে চাইলে মার্জা সব খুলে বলেন। সব ঘটনা শুনে প্রচণ্ড ক্ষেপে গিয়ে সাথে সাথে পঞ্চায়েত ডেকে ওদের বিচার করতে নির্দেশ দিলেন। কুটুম নিয়ে বিশাল বাড়িতে উপস্থিত হতেই আপ্যায়নের ধুম পড়ে গেল সবার। হান্নান মোল্লার বয়স ৬১। 18% জমির উপর ভিটে বাড়ি স্থাপন করেছেন তিনি। গ্রামে মোল্লারূপেই বেশ খ্যাতি উনার, তবে একমাত্র জমিদার হিসেবে এখনও নামযশ খ্যাতি রয়েছে তার। 3টা ছেলে আছে, সেই সঙ্গে 3 ছেলের বউ। প্রথম ছেলেটা গত হয়েছে 7 বছর হল, দ্বিতীয় ছেলেটা গ্রামের হেডমাস্টার, তৃতীয় ছেলেটা কাতার প্রবাসী। মোল্লা বাড়িতে কয়েক যুগ পর যেন আগমন হল কুটুমের। হান্নান সাহেবের বন্ধুকন্যা কত যুগ পর এসেছে। পথিমধ্যে এমন দুর্ঘটনার কথা শুনে ব্যথিত হলেন খুব, কিন্তু খাতিরের জন্য লেগে পড়লেন সবাই। প্রচণ্ডরূপে মেজাজ খারাপ হয়ে আছে মাহতিমের। এখানে আসাটাই ওর ভুল হয়েছে। মা কসম না দিল কখনোই আসতো না এখানে। মাহতিমের ফুপাতো বোন নীতি ও প্রীতি পায়ের উপর পা তুলে লেবুর শরবত খাচ্ছে। একটু পরপর মাহদি এসে বাড়ির রিপোর্ট দিয়ে যাচ্ছে। চাচাতো ভাই সামিক সাবির শার্টের কলার টেনে সোফায় বসে আছে। বন্ধু সিয়াম, সৌভিক, তৌফা গরমের জ্বালায় অতিষ্ঠ বোধ করছে। এদিকে সবচেয়ে ছোট চাচাতো বোন ফারিন ঘুরঘুর করে পুরো বাড়ি দেখছে। বাড়ির দোতলা থেকে 4 জোড়া চোখ অতিথি দেখার জন্য অপেক্ষা করছে। কখন দাদা ভাই তাদের খাবার ঘরে ডাকবেন সেটার জন্য প্রহর গুনছে। 3 জনের পরনে বিভিন্ন রঙের শাড়ি থাকলেও কেবল একজনের শাড়িটা সাদামাটা। বোনদের থেকে দূরে দাঁড়িয়ে আকাশ দেখছে মানবীটা। গ্রামের রেওয়াজ ও বহুদিনের ঐতিহ্য হিসেবে সব মেয়েদের শাড়ি পরার নিয়ম। বাকি 3টা বোন দোতলার সিঁড়ি ধরে ছেলেগুলোকে দেখার জন্য ছটফট করছে। একটু আগে জানতে পেরেছে বাড়িতে অনেকগুলো সুন্দর সুন্দর ছেলে এসেছে। সবাই দেখতে লাজাবাব, এক একটা জম্পেশ রূপবান। মেয়েগুলোও সুন্দরী এবং পোশাক আশাকেও ফিটফাট। এগুলো শোনার পর থেকেই প্রচণ্ড উৎকণ্ঠায় অস্থির হয়ে গেছে সুরাইয়া, সাবা, শাহনাজ। হালকা গোলাপির সুতির শাড়িতে ভোতা মুখে দাঁড়িয়ে আছে মেহনুর। হঠাৎ সুরাইয়া যেন শাহনাজের উদ্দেশ্যে চিল্লিয়ে উঠল, আপু, আপু, এই দেখো ওরা আসছে। ওদের খাবার ঘরে দাদাভাই ডেকেছে। তাড়াতাড়ি দেখো আপু, তাড়াতাড়ি। সুরাইয়া থামতে দেরি অমনেই একে একে সবগুলো ছেলে ওদের দৃষ্টিসীমানার বাইরে চলে গেল। প্রচণ্ড স্পিডে ধুকপুক করতে থাকা বুকটা আরও বেতাল ভঙ্গিতে ছুটতে লাগল। সত্যিই মোল্লা বাড়িতে পুরুষের আগমন অদ্ভুত অনুভূতির সঞ্চার করছিল। কিন্তু কে জানত 3 জোড়া চোখের হাসি হাসি দৃষ্টি আকস্মিকভাবে আটকে যাবে? কে জানত বুকের হুলস্থুল কাঁপুনিটা ধকধক করে চাবুকের মতো পিটাবে? কে জানত সিনেমার সেই ডায়লগের মতো সত্যি সত্যিই হার্টবিট মিস হবে? সিঁড়ির রেলিং আকরে বরফের মতো শক্ত হয়ে গেল শাহনাজ, মুখের চোয়াল ঝুলিয়ে হা করে ফেলল সুরাইয়া, বিস্ফোরণ চাহনিতে আশ্চর্য হয়ে শব্দ গুলিয়ে ফেলল সাবা। সকলের হইচই চিল্লাচিল্লি যখন সহসা থমকে গেল, তখন কৌতূহল মনে পিছু তাকায় মেহনুর। 3 বোনের অমন মুখভঙ্গি দেখে সাথে সাথে ভ্রু কুঞ্চন করে দোতলা থেকে নিচে দৃষ্টি ফেলল। অমনেই শরীরের প্রতিটি পশম কাটা দিয়ে সূচের মতো বিঁধল। শুধু দৃষ্টি আটকে রইল সুদেহী, সুদীর্ঘ, সৌম্য দর্শনের ন্যায় এক সুদর্শন পুরুষের উপর, যার প্রশস্ত বুকটা কালো শার্টের আড়ালে আটসাঁটোভাবে ঢেকে আছে। শার্টের দুটো টপ বোতাম খোলার কারণে উন্মুক্ত বুকের কিছু অংশ দেখা যাচ্ছে। লোভনীয় বস্তুর মতো নয়তো অনেকটা কাঙ্গালের মতোই তাকিয়ে আছে তার বিশাল বুকের দিকে। কোমরে কালো বেল্টের সাহায্যে শার্টটা ইন অবস্থায় রয়েছে। কানে ফোন লাগিয়ে অন্য হাতটা পকেটে গুজে মানুষটার আগোচটা ভঙ্গিতে চলে যাচ্ছে। মাথার একঝাঁক চুল ট্রিমকাটে রূপ নিলেও সেই চুলগুলো জেলের কারণে অটল হয়ে আছে। স্বল্প মুহূর্তের অল্প দর্শনে দেখার তৃষ্ণা একটুও মিটল না যেন। আর সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ চোখের পাতা বুজে ফেলল।
কেউ জানে না আগামীকাল কি আসতে চলেছে, কেউ কিছুই জানে না কি হতে যাচ্ছে, কিভাবে মুখোমুখি হবে এই মানুষটার। কেউ কি বেঁকে বসবে শেষমেশ, নাকি অপেক্ষা করছে অন্য কিছুর ক্ষণকাল। বিধ্বস্ত শরীর নিয়ে রুমে ফিরল মাহতিম। রাগে ক্ষোভে বিরক্তিতে কালো শার্টটা টেনে টুনে যেই খুলবে অমনেই দরজায় কে যেন টোকা মেরে দৌড়ে পালালো। মাহতিম ওই অবস্থায় দ্রুত শার্টের বোতাম লাগিয়ে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দরজার বাইরে মুখ দিল। কিন্তু আজব ব্যাপার, বাইরে কেউ নেই। প্রচণ্ড আশ্চর্য হতে গিয়ে খেপে উঠল মাহতিম। গলা ফাটিয়ে চেঁচিয়ে ডাকল, সৌভিক, সিয়াম, তৌফ, এক্ষুনি আমার রুমে আয়। সৌভিক, তুই কি শুনতে পাচ্ছিস? কথা শেষ হতে দেরি সবকটা রুম থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো কাজিন ও বন্ধুরা। সৌভিক দৌড়ে এসে মাহতিমের রুমে ঢুকলে একে একে সবাই চলে এলো ওরা। মাহতিম তখন শার্টের বোতাম খুলতে ব্যস্ত। চোখে মুখে বেজায় রাগ ফুটিয়ে ক্রুদ্ধ সুরে বলল, তোদের মধ্যে কেউ কি আমার সাথে ফাজলামি করছিস? যদি করে থাকিস এক্কেবারে খুন করে ফেলব বলে দিলাম। এখনো সময় আছে, ফটাফট বল, কে করেছি সেই কাজ? প্রচণ্ড অবাক হয়ে একে অপরের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকাতে লাগল সবাই। পরক্ষণে সবাই সমস্বরে জবাব দিল, অসম্ভব। আমরা কি করেছি? মাহতিম সে কথার উত্তর না দিয়ে শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলল। খালি গায়ে বিছানায় বসে একে একে সকলের দিকে ক্ষিপ্র দৃষ্টি ছুঁড়ে কোমর থেকে বেল্ট খুলে হাতে প্যাঁচাতে লাগল। প্যাঁচাতেই গমগম গলায় বলল, একটু আগে দরজায় কে নক করেছে? আমি যে রুমে প্রাইভেসি মেনটেইন করি সেটা কি পিটিয়ে স্মরণ করাবো? তাড়াতাড়ি বল, কে করছিস? সবার মুখ নিষ্প্রভ ভঙ্গিতে কাচুমাচু করছে। মাহতিম এখানে আসার পর থেকেই ভয়ানক রাগ দেখাচ্ছে। যেখানে ওর মধ্যে তো রাগের কোনো চিহ্নই ছিল না, সর্বদা হাসি খুশি ও ফাজলামি করাটা যার পছন্দ, সেই ব্যক্তি এমন শক্ত আচরণ করছে, এটা মানা খুব কষ্টকর। সৌভিক নীরবতা উচ্ছিন্ন করে মাহতিমের পাশে এসে বিছানায় বসে বলল, শালা, কি কারণে রাগটা দেখাচ্ছিস বলতো? তুই তো এমন রাগ দেখানোর বান্দা না। এইখানে আসার পরপরই তুই জোয়ালামুখী বারুদ হয়ে বসে আছিস, ব্যাপার কি বলতো? মাহতিম রাগী দৃষ্টিতে সৌভিকের দিকে তাকাল। ওই দৃষ্টিতেই ক্ষুদ্র স্বরে দাঁত চিবিয়ে বলল, একটা রিসোর্ট বুক করলে কি হতো? মা এমন নস্টালজিক প্লেসে আনবে কল্পনাও করিনি। আমি বারবার না করেছি ঘোরার জন্য, কোনো গ্রামের কথা তুলবে না। আমার গ্রাম পছন্দ না, সেই জায়গায় আমাকে গ্রামে এনে ছেড়ে দিল। আমি কালই এখান থেকে চলে যাব। নো ম্যাটার হোয়াট, আই ওয়ান্ট টু গো। মাহতিমের তেজালো কথা শুনে সৌভিক নিরুত্তর বসে থাকল। আগুনে ঘি ঢাললে ভয়ানক কারবার হবে ভেবে চুপ রইল। এর মধ্যে চাচাতো বোন ফারিন অপ্রসন্ন কণ্ঠে বলল, মাহতিম ভাই, তুমি কেন আনিজি ফিল করছো বলবে? দুপুর থেকেই দেখছি তুমি গোমরা মুখে রাগারাগি করছো। কেন করছো ভাই? কেউ কি কিছু বলেছে? এবার ফারিনের প্রশ্নে ফুপাতো বোন নীতিও যুক্ত হল। অনুযোগের সুরে বলল, ভাই তুমি সত্যি কিছু লুকাচ্ছ। এটা আমিও দেখেছি। খাবার টেবিলে বসেও তুমি ঠিকমতো খাওনি। ভাইয়া, কি হয়েছে তোমার? আমাদের কাছে খুলে বলো তো। মাহতিম দৃষ্টি নত করে ফ্লোরে তাকিয়ে রইল। উত্তর না পেয়ে চাচাতো ভাই সাবির শান্ত সুরে বলল, তুমি কি এ বাড়ির মেয়েদের জন্য অড ফিল করছো? প্রশ্ন ছুটতেই একজোড়া চোখ সাবিরের দিকে ভয়ঙ্করভাবে পড়ল। সাবির এতটা বিব্রত কখনো হয়নি। সেই সাথে সাথে চোখ নামিয়ে কণ্ঠ নিচু করে বলল, আই এম সরি মাহতিম ভাই, বাট আমার মনে হচ্ছিল মেবি তুমি মেয়েদের জন্য সাফোক্যাট ফিল করছো। সাবিরের ম্লান মুখটা দেখে মেজাজটা শান্ত করল মাহতিম। শক্ত বাক্য বলার জন্য ঠোঁট খুললে সেটা দ্রুত সামলে নিয়ে ধাতস্থ সুরে বলল, এ বাড়ির ছোট মেয়েটা জাস্ট বেহায়া। খাবার টেবিলে বসেও আমি শান্তি পাইনি। একটু পরপর আমার গা ঘেঁষা দিয়ে চলে যায়। এত ছ্যাঁচড়া একটা মেয়ে হয়? ওই মেয়ে কি জানে আমি ওর কত বড়?
এইভাবে আমার সাথে ঘেঁষাঘেঁষির মানে কি? আমাকে দেখলেই বিনা কারণে হিহি করে হাসতে থাকে। মেজাজটা খারাপ হয়ে আছে ওই বুলশিটের জন্য। আমি এখানে থাকব না ব্যাস। রাগের সঙ্গে তেজ মিশিয়ে কথাটুকু শেষ করল মাহতিম। হাতে পেঁচানো বেল্টটা ঠিকঠাক মতো বিছানায় চাকতির মতো করে রাখল। তেজালো সুরেই নীতির উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলল, লাগেজ থেকে আমার টি শার্টটা দে নীতি, আর লেফট সাইডে ট্রাউজার পাবি। নীতি বড় ভাইয়ের আদেশ মতো কাজ করতে থাকলে বাকিরা নিজেদের মধ্যে চাওয়াচাই করতে থাকে। ইশারায় কিছু কথোপকথন সেরে মাহতিমের দিকে দৃষ্টি দিল সবাই। তৌফা বুক ফুলিয়ে রাগ দেখিয়ে বলল, দোস্ত বিলিভ মি, তুই একা এইখানে ভিকটিম না, আমিও ফাঁসছি। ছোট মেয়েটা আস্তা একটা শয়তান। কানের নিচে থাপড়াইতে ইচ্ছা করছে আমার। আব্বুকে ইনফর্ম করতে জানালার কাছে গেছি, ওমনেই পিছন থেকে ঘ্যাট করে হাসতেছে। মাইরি কি জঘন্য হাসি! আরেকবার সামনে পাইলে রে, দেখিস চুল ছিঁড়া কি করি। তৌফের উত্তেজিত অবস্থার মধ্যে প্রীতি কপাল কুঁচকে প্রচণ্ড আশ্চর্য দৃষ্টিতে তাকাল। ততক্ষণে নীতির দেওয়া সাদা টি শার্ট মাহতিম পরছিল। প্রীতি নিজের বিস্ময় উগরে তৎক্ষণাৎ বলে উঠল, তোমরা কি যাতা বলছো ভাই? ছোট মেয়ে যে করছো, ওকে কি তোমরা চিনো? ওকে কি দেখেছ? ওকে দেখলে তোমরা স্বপ্নেও এই কথা তুলতে পারতা না। তোমরা যার কথা বলছো সে মেবি মেজোটা। মেজোটা হাড়ে হাড়ে ফাজিল। ওই তোমাদের সাথে ইয়ার্কি করতেছে। প্রীতির কথায় সায় জানিয়ে শেষে ফারিন নীতিও যুক্ত হল। ফারিন বিরক্তির সুরে বলল, আমিও প্রীতির কথায় একমত ভাইয়া। এই বাড়িতে 4টা মেয়ে আছে। বড়টা সানাজ, মেজোটার নাম সুরাইয়া, সেজোটা সম্ভবত সাবা, ছোটটার নাম মেহনুর। তুমি কি মেহনুরকে দেখেছ? আচ্ছা, মেহনুর দেখতে কেমন বলো তো? মাহতিম ফট করে উত্তরের জন্য ঠোঁট খুলে বলল, আমি নামধাম জানি না। লাল শাড়ি পরা ছিল, কপালে খাচ্চরের মতো বড় টিপ দেয়া, আর চোখটা মেবি বড়। গায়ের রংটা সম্ভবত প্রীতির মতোই, বাট ওই মেয়েরটা আরও চাপা। ভাইয়ের মুখে এমন উটকো বর্ণনা শুনে ফারিন ও নীতি মৃদু ভঙ্গিতে হেসে ফেলল। প্রীতি তাদের স্বল্প হাসিতে যুক্ত হয়ে সরল কণ্ঠে বলল, ভাইয়া মেহনুর তোমার চেয়েও ফর্সা। সাহিত্যের ভাষায় ওর ডাগর ডাগর চোখ। কপালে টিপ তো দূরে থাক, মুখে সামান্য কেমিক্যাল পর্যন্ত মাখে না। ওর পরনে হালকা গোলাপি রঙের শাড়ি ছিল। আর তুমি যার বর্ণনা দিচ্ছ ওইটা সুরাইয়া, দা ফাজিলের হাড্ডি। মেহনুর তো কত শান্ত, একদম লক্ষ্মী একটা মেয়ে। ও তো তোমাদের সামনেই আসবে না। তুমি জানো মাহদি সারাক্ষণ মেহনুরের কাছে থাকে। শক্ত মুখে কিছুক্ষণ নীরব থেকে সরু চোখ তাকালো মাহতিম। গলাটা শান্ত করে জিজ্ঞেস করল, বয়স কত ওই মেয়ের? তোর চেয়ে ছোট না? প্রীতি হো হো করে হেসে দিয়ে বলল, ভাইয়া ওই মেয়ে ফারিনের চেয়েও ছোট। আমি যদিও ইন্টার কমপ্লিট করে ফেলেছি, কিন্তু মেহনুর সেই তুলনায় একদমই ছোট মানুষ। প্রীতির কথা টান মেরে এবার ফারিন বলে উঠল, জানো ভাই, এ বাড়ির রুলসগুলো বড় অদ্ভুত। এখানে ছোট বড় সব মেয়েদের শাড়ি পরা লাগে। মেহনুর যে এত ছোট সেটা কিন্তু শাড়ির জন্যই বোঝা যায় না। তবে একটা জিনিস সত্যি, মেহনুর মেয়েটা খুব মিষ্টি। মাহতিম ওদের অযথা বকবক শুনে চাপা বিরক্তিতে মুষড়ে পড়ছিল। এসব বেহুদা প্যাচাল আর শুনতে না চেয়ে সোজাসুজি ওদের চলে যেতে বলল। নীতি, প্রীতি, ফারিন সহ চুপচাপ সবাই রুম থেকে চলে গেল। দরজায় ছিটকিনি তুলে জানালায় পর্দা টেনে বিছানায় শুলো মাহতিম। মাথার নিচে ডান হাতের তালু ঢুকিয়ে দৃষ্টি সরাসরি ঘূর্ণায়মান ফ্যানের দিকে স্থির করে ভাবতে লাগল। এই বাড়িটা হান্নান শেখের। হান্নান শেখ নানা ভাইয়ের বন্ধু। নানা ভাই এখন আর বেঁচে নেই, তিনি মারা গিয়েছেন অনেক বছর আগে। হান্নান শেখের কোনো মেয়ে না থাকায় তিনি মার্জাকে প্রচুর আদর করতেন। নিজের মেয়ের মতো ভালোবাসতেন, এজন্যই নিজের বাবাকে বাবা,
আর হান্নান শেখকে বাবা মশাই বলে ডাকতেন মার্জা। কিন্তু বিয়ের পরপরই যোগাযোগ কমে যায় বাবা মশাইয়ের সাথে। মাহতিম দুনিয়ায় আসার পর থেকে সাংসারিক চাপে ন্যস্ত হয়ে পড়ে যোগাযোগ ক্ষুণ্ণ হয়ে যায় তাদের সাথে। মাহতিম ছোট থেকেই গ্রাম অপছন্দ করত, গ্রামের সৌন্দর্য সম্পর্কে রুচি কম ছিল। কিন্তু মার্জা অনেকটা জেদ দেখিয়ে গ্রামে এনেই ছাড়লেন। হায়াতমতির কথা চিন্তা করে হান্নান শেখের সাথে সময় কাটাতে এলেন। মায়ের আদেশ অমান্য করার স্পর্ধা দেখাতে পারেনি মাহতিম, চুপ করে নতমুখে সবকিছু মেনে নিয়েছে। কিন্তু এ বাড়ির মেজ মেয়েটার উগ্র আচরণে প্রচণ্ড গা জ্বালাতন করছে। এমন এই মেয়েগুলো বয়সে খুব ছোট, তবুও সুরাইয়ার আচরণ একটু বেশি জঘন্য। কাল যদি উটকো কিছু করার চিন্তায় থাকে, ঠাস করে দুই গাল রাঙিয়ে আঙ্গুলের ছাপ বসিয়ে দিবে মাহতিম। মনেমনে তীব্র সংকল্প করে ঘুমিয়ে পড়ল সে। রাতটা পরম শান্তি, পরম ঠান্ডা, পরম আবেশীভূত অবস্থায় কাটল ওর। ভোর 5টা না বাজতেই ফোনের অ্যালার্মটা বাজতে লাগল। ঘুমের আড়ম্বর ভেঙে বিছানা থেকে উঠে দাঁড়ালো মাহতিম। অ্যালার্মটা বন্ধ করে ট্রাউজারের পকেটে সেটা ঢুকিয়ে দরজা খুলে চুপচাপ বাইরে পা দিল। ওর রুমটা বারান্দার শেষ প্রান্তে ছিল বলে লম্বা বারান্দা হেঁটে আসতে হলো। আসতে আসতেই বারান্দার নিচে দৃষ্টি ফেলে দেখল বাড়ির মহিলারা জেগে উঠেছে। মাহতিম সিঁড়ি ধরে নিচে নামলে বড় বউ সুজলা এগিয়ে আসলো, ঝলমলে মুখে হাসি ফুটিয়ে বললেন, তুমি দেখি খুব তাড়াতাড়ি উঠো মাহতিম, অথচ তোমার মা এখনো উঠেনি। রাতে তোমার ঘুম হয়েছে তো বাবা? দেখো বাবা, মিথ্যা বলো না, কষ্ট হলে সব বলবে কেমন? মাহতিম সহজ হাসিতে জবাব দিল, জি আন্টি, অবশ্যই বলবো। আমার ভালো ঘুম হয়েছে, তাছাড়া ভোর সকালে উঠাটা আমার দীর্ঘদিনের অভ্যাস। এই অভ্যাসটা মা করতে পারেনি, এজন্য ঘুমিয়ে আছেন। উত্তর শুনে মিষ্টি করে হেসে দিলেন সুজলা। হান্নান শেখের মরহুম বড় ছেলের স্ত্রী উনি। শাশুড়ি মারা যাওয়ার পর থেকে তিনি দুহাতে নিপুণভাবে সংসার সামলাচ্ছেন। মাহতিমকে হাত মুখ ধোয়ার জন্য কলপারে নিয়ে গেলেন এবং বালতিতে মগ ডুবিয়ে সেটা মাহতিমের দিকে এগিয়ে বললেন, মুখ ধোও বাবা, আমি তোমার জন্য তোলা গামছা নিয়ে আসি। মাহতিম মগটা নিয়ে দ্রুত হাত মুখ ধুয়ে ফেলল। পুরোপুরি ফ্রেশ হলে সুজলার দেওয়া গামছায় হাত মুখ মুছে সেটা ফেরত দিল। সুজলা ভেজা গামছা নিয়ে চলে গেলে মাহতিম বাড়ির ভেতর ঢুকে ঘুরে ঘুরে সবকিছু দেখতে লাগল। বাড়িটা বেশ পুরনো হলেও বেশ সুন্দর। দোতলা বাড়ির ঠিক মাঝখানে আঙিনা। আঙিনার উভয় প্রান্তে দোতলা থেকে নামার জন্য দুটো সিঁড়ি আছে। দক্ষিণ দিকের সাইডটায় বাড়ির মেয়েরা থাকে, উত্তর দিকের সাইডটায় থাকছে কুটুম অর্থাৎ অতিথি। মাহতিম নিজের রুমে আসতেই জানালার পর্দা সরিয়ে আলোচিত করে দিল। পকেটে দুহাত গুজিয়ে আকাশে দৃষ্টি ফেলে তাকিয়ে রইল। স্নিগ্ধ সকালের ঠান্ডা হাওয়ায় মাহতিমের মনমাতাল হচ্ছিল। হঠাৎ কিছুটা দূরে অবস্থিত একটা বাংলা ঘরের দিকে দৃষ্টি আটকালে কপাল কুঁচকে এলো ওর। সেই বাংলা ঘরটা টিনের ছিল এবং জানালাও ছিল মস্ত বড়। জানালার ডানদিকটায় হেলান দিয়ে গোলাপি শাড়ি পরুয়া একটি মেয়ে কি যেন করছিল। মাহতিম ওই সামান্যতম দৃশ্য দেখে প্রচণ্ড কৌতূহলে চনমনিয়ে উঠল। সে দেখল মেয়েটার হাতে বই এবং মুখের উপর চুল আছড়ে পড়ছিল। ব্লাউজের রং রানী কালারের এবং হাতা একদম কনুই পর্যন্ত। চুলের বহর এত দীর্ঘ ছিল যেটা সম্পূর্ণ চোখ ধাঁধানো। এত দীর্ঘ কেশের মেয়ে মাহতিম কোনোদিন দেখেনি। চোখ দিয়ে অ্যানালাইসিস করে অনুমান করল মেয়েটার চুল কমপক্ষে হাঁটু পর্যন্ত, কিন্তু ফেসটা একদমই দেখা যাচ্ছে না, বাতাসের জন্য চুলেরা যেন বেহায়ার মতো উড়ছে। ওই বাংলা ঘরের জানালার দিকে মাহতিম কতক্ষণ তাকিয়েছিল জানা নেই। পেছনে থেকে মাহদির ভাইয়া বলে ডাক দিতেই সদ্বিত ফিরে পেল মাহতিম। মৃদু ভঙ্গিতে চমকে উঠতেই মাথা পিছনে ঘুরিয়ে দেখল ছোট ভাই মাহদি 3/4 প্যান্ট ও পোলো শার্ট পরে দাঁড়িয়ে আছে। মাহতিম স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, রাতে কোথায় ছিলি? কার কাছে ঘুমিয়েছিস? মাহদি চুপচাপ বিছানায় বসে বলল, আপুর কাছে।
মাহতিম জানালায় আরেকবার তাকিয়ে মাহদির দিকে দৃষ্টি দিয়ে বলল, কোনো আপু? মাহতিম প্রশ্ন করছিল ঠিকই, কিন্তু দৃষ্টি বারবার জানালার বাইরে ছুটে যাচ্ছিল। অচেনা মেয়েটার মুখ দেখার জন্য মন প্রচণ্ডরূপে আনচান করছিল। মাহদি ব্যাপারটা লক্ষ্য করতেই তড়িৎ গতিতে দৌড়ে এসে মাহতিমের পাশে এসে দাঁড়াল। মাহতিমের দৃষ্টি লক্ষ্য করে যেই বাইরে তাকালো, ওমনেই মাহদির ঠোঁটে হাসি ছলকে আসল। খুশিতে উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল, এটা তো মেহনুর আপু। আপু এখানে? আর আমি আপুকে কত জায়গায় খুঁজে আসলাম। আচ্ছা ভাইয়া থাকো, আমি যাই। বলতে দেরি, ওমনেই অস্থির হয়ে যাওয়ার জন্য পা বাড়ায় মাহদি, কিন্তু পেছনে থেকে হাত টান লাগলে থমকে যায় সে। মাথা ঘুরিয়ে হাতের দিকে তাকিয়ে দেখে মাহতিম হাত টেনে ধরে আছে। অন্য হাতটা তখনও পকেটে গুজানো। মাহতিমের চোখে শক্ত দৃষ্টি দেখা যাচ্ছে। মাহদি ছোট্ট একটা ঢোক গিলে ভীতু চাহনিতে ভাইয়ের দিকে কম্পিত সুরে বলল, ভাভা ভাইয়া, তুমি হাত ধরলে কেন? মাহতিম শূন্য উত্তরে কাঠ হয়ে রইল। সে চোখ রাঙিয়ে তাকালে 13 বছর বয়সী মাহদি মারাত্মক ভয় পেয়ে যায়। ভয়ার্ত কণ্ঠে বলতে থাকে, ভাইয়া মেরো না, আমাকে মেরো না, হাত ছাড়ো ভাইয়া। মাহদির অবস্থা এমন দেখে ও রাগ কি করবে, উল্টো পেট ফাটা হাসি পাচ্ছিল মাহতিমের। কোনো রকমে হাসি আটকে কাঠিন্য মুখ করে বলল, এই মেয়েটা টিনের ঘরে কি করে? মাহতিমের ওমন শক্ত কণ্ঠ শুনে ঠোঁট ভিজিয়ে ঢোক গিলল মাহদি। চোখ নিচু করে ভীত স্বরে বলল, আপু অনেক বই পড়ে ভাইয়া। আপুর কাছে প্রচুর বই আছে। উত্তর শুনে কপালটা ভাঁজযুক্ত হল মাহতিমের। সে আবার জানালার বাইরে দৃষ্টি দিয়ে দেখল মেহনুর একই ভঙ্গিতে বই পড়ছে। দৃষ্টি ফিরিয়ে মাহদিকে গম্ভীর কণ্ঠে বলল, যা, এই মেহনুরকে আমার কাছে নিয়ে আয়। আদেশ শুনে চকিত ভঙ্গিতে প্রশ্ন করল মাহদি, কেন ভাইয়া? ভুলেও মেহনুর আপু এখানে আসবে না। সে ছেলেদের সামনে আসে না। আজব, তোকে কোনো দিক দিয়ে মেয়ে লাগে? মানে, তুই কি মেয়ে? ও যে তোর সামনে আসে, রাতে তোকে নিয়ে ঘুমিয়ে পড়ে, সেগুলোর মানে কি? মাহদি মুখ ফুলিয়ে বলে, আমি ছোট না? আপু আমাকে আদর করে। রাতে ঘুমালি কিভাবে? তোর তো শোয়া ভালো না। মাহতিম ততক্ষণে হাত ছেড়ে দিল। মাহদি চুপচাপ কাচুমাচু ভঙ্গিতে বলল, আপুর রুমে 2টা বিছানা ছিল ভাইয়া। আপু জানালার পাশেরটায় ঘুমিয়েছে, আমি অন্যটায়। ভাইয়া আমি যাই? মাহতিম হ্যাঁ বোধকে মাথা নাড়িয়ে যেতে বোঝায়। ওমনেই ছুট লাগিয়ে মাহদি দৌড়ে পালায়। সকালের সূর্যটা পূর্ণ মায় উদ্দীপ্ত হলে সবাই নাস্তা সেরে যার যার রুমে চলে যায়। কিন্তু বিছানায় বসা মাত্রই নিচ থেকে এমন চিল্লাচিল্লির আওয়াজ আসে যে সবাই হকচকিয়ে ওঠে। এমন জোরদার টোন শুনে কেউ রুমে থাকতে পারেনি। হইচইয়ের আওয়াজটা মাহতিমের মনে হচ্ছে, কিন্তু সে কেন গলা ফাটিয়ে কথা বলছে? কি হয়েছে নিচে? কাকে এমন ভয়াবহ গলায় বকছে? মেহনুর আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। মাথার মাঝখানে সিথি তুলে একটা খেজুর বেনি করার চিন্তায় ছিল। ঠিক তখনই জেঠাতো বোন সানাজ তীব্র উৎকণ্ঠায় অস্থির হয়ে দরজা ধরে উকি দিয়ে বলল, সুরাইয়াকে বাস দিচ্ছে মেহনুর, তাড়াতাড়ি নিচে নাম। আমি দাদাভাইকে ডাকার ব্যবস্থা করতে যাই, জলদি নিচের পরিস্থিতি সামলা তুই। মেহনুর ভ্রু কুচকে তৎক্ষণাৎ চিরুনি থামিয়ে ফেলল। ড্রেসিং টেবিলে চিরুনি রেখে প্রশ্নাত্মক সুরে বলল, কি হয়েছে বুবু? বাস দিচ্ছে মানে কি? সানাজ নিচ থেকে দোতলায় উঠে প্রচুর হাঁপাচ্ছিল। নিজেকে শান্ত করার জন্য বড় একটা ঢোক গিলল। বুক ভর্তি নিঃশ্বাস ছেড়ে দ্রুততার সঙ্গে বলল, ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে মেহনুর। মা, ছোট মা কেউ থামাতে পারছে না। মার্জা আন্টিও হিমশিম খাচ্ছে। আল্লাহ, বুবু তাড়াতাড়ি তুমি দাদাভাইকে ডাকতে যাও। সানাজ জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে তাড়াতাড়ি হান্নানকে ডাকার জন্য দৌড়ে যায়। মেহনুর বেনি করার চিন্তা বাদ দিয়ে সেকেন্ডের মধ্যে খোপা বাঁধিয়ে নেয়। কিন্তু চিন্তার বিষয়,
নিচে সবার যাবে কি করে? নিশ্চয়ই ওখানে ছেলেগুলো থাকবে। তাছাড়া সুরাইয়াকে বাস দেওয়ার কথা উঠল কিভাবে? চিল্লানোর শব্দ ক্রমাগত বেড়ে যাচ্ছে। অনেকগুলো কণ্ঠের হইচই নিচ থেকে শোনা যাচ্ছে। এদিকে হতবুদ্ধির মতো রুমে পায়চারি করছে মেহনুর। কি করে ছেলেগুলোর সামনে যাবে? কিভাবে সামলাবে এমন উটকো পরিস্থিতি? অসম্ভব বলে মনে হলেও এই মুহূর্তে কিচ্ছু মাথায় আসছে না ওর। কান জ্বালাফালা হয়ে যাচ্ছে শব্দের জন্য। বারবার দরজার দিকে নজর দিচ্ছে মেহনুর। সেই সঙ্গে পা চালিয়ে অনবরত উত্তর টু দক্ষিণ দিকে ক্রমাগত হাঁটছে সে। যদি বুবু এসে সবটা সামলে ফেলে তাহলে আর নিচে যাওয়ার দরকার নেই। কিন্তু শব্দের তেজটা বলে দিচ্ছে বুবু এখনো দাদাভাইকে আনতে পারেনি। বাধ্য হয়েই হোক বা অন্য কোনো কারণে মেহনুর ঠিকই ঝামেলা মিটানোর জন্য ব্যবস্থা করবে। সাদা পাড়ের গোলাপি আঁচলটা চট করে মাথায় টানল মেহনুর, নাক পর্যন্ত আঁচল দিয়ে মুখটা ঢেকে ফেলল। ওমনেই রুম থেকে দ্রুতগতিতে বেরোয় মেহনুর, যেতে যেতে বারান্দার নিচে দৃষ্টি ফেলে সবটা দেখতে থাকে। আঙিনার ঠিক মাঝখানে লম্বা মতো একটা পুরুষ দাঁড়িয়ে আছে। সুরাইয়াকে পারে না বেকায়দায় থাপড়াতে আসে। সুরাইয়া মাথা নুয়ে ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে, ক্ষণে ক্ষণে বজ্রকণ্ঠের ধমক শুনে গা কাঁপিয়ে শিউরে উঠছে। বাড়ির সবাই প্রায় উপস্থিত, কিন্তু সামলাতে পারছে না কেউই। সুরাইয়াকে যেভাবে ধমকাচ্ছে সেই দৃশ্যটুকু দেখলে ভয় গা পর্যন্ত শিউরে উঠে। এদিকে আর এগুতে পারল না মেহনুর, পা থামিয়ে দাঁড়িয়ে গেল সে। অন্যদিকে আঙিনার এক কোণায় তটস্থ অবস্থায় দাঁড়িয়েছিল সাবা, বারান্দার দিকে দৃষ্টি যেতেই দ্রুত নিচে নামতে ইশারা করল। মেহনুর সেটা দেখে সঙ্গে সঙ্গে ভীতু চেহারায় নাবোধকে মাথা নাড়াতে লাগল। মেহনুরের এমন ভীরুতা দেখে রাগে কটমট করে উঠল সাবা। এদিকে মাহতিম চিল্লিয়ে যাচ্ছে, ঠাস ঠাস দুগালে চড় মারলেও সোজা হওয়ার চান্স আছে? কি সমস্যা তোমার? হ্যাঁ, কথা বললে কথা কানে যায় না? বয়স কত তোমার? মাত্র 18। এখনই এত ব্লাবলা কাহিনী কিভাবে দেখাচ্ছ? ভংচং করে ঢং দেখিয়ে যেভাবে বেরাচ্ছ লজ্জা করে না? তুমি কি জানো আমি তোমার চেয়ে খুব বেশিই বড়? কি জন্যে এমন ফাজলামি করছো? ঠোঁট উল্টিয়ে কাচুমাচু ভঙ্গিতে বাচ্চাদের মতো করে বলল সুরাইয়া। আমি চিচিঠিটা দেখোখিনি সশতত্তি। বড় আপু চিচিঠিটা আপনাকে দিতে পাঠিয়েছে। বলেছে আপনার হাতে চিঠিটি দিয়ে চলে আসতে। পকেট থেকে হাত বের করে চুলের ব্যাকব্রাশ করল মাহতিম। চোখে মুখে রাগী ভাবটা তখন তুমুল আকারে থাকলেও সংযত করার চেষ্টায় ছিল। পান থেকে চুন খসলেই পাশে থাকা মেয়েটিকে ঠাটিয়ে দুটো চড় মারতে ভুল করবে না এখন। কোনোভাবেই ভেবে পাচ্ছে না এই নাছোড়বান্দা অকালপক্ষ গাধি কিভাবে সামনে এসে কথা বলার সাহস দেখাচ্ছে। মাহতিমের ইচ্ছে করছে গলা টিপে ফাজিল মেয়েটাকে একেবারে মেরে ফেলতে, কুটি কুটি করে বস্তায় ভরে পদ্মা যমুনায় ভাসিয়ে দিতে। কিন্তু বিষভরা আফসোস, এটা কশ্চিনকালেও সম্ভব না। তাই মাহতিম নিজের রাগটা সামলানোর জন্য উপরের দিকে মুখ তুলে চোখ বন্ধ করল। শব্দ করে নিঃশ্বাস ছাড়তেই কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পাতা খুলল। কিন্তু এক মুহূর্ত যেন ওভাবেই দৃষ্টি আটকে রইল ওর। পরক্ষণে চোখ দুটো বিস্ময়ে ভস্ম হলে সাথে সাথে কপালে ভাঁজ পড়ল। মাহতিম যখন উপরের দিকে মুখ তুলে নিঃশ্বাস ছাড়ছিল তখনই মেহনুর উল্টো ঘুরে নিজেকে আড়াল করছিল। কিন্তু মেহনুরের পেছন দিকটা ঠিকই দেখতে পাচ্ছিল মাহতিম। মাহতিম সহসা থমকে গেলে মার্জা এই সুযোগে ছেলেকে ইচ্ছেমতো বকতে লাগল। সুজলা চুপচাপ সুরাইয়াকে সেখান থেকে নিয়ে গেল। ভাগ্যিস সুরাইয়ার মা বাড়িতে ছিল না, না হলে কেমন কেলেঙ্কারি হতো সেটা কেউ জানে না। এদিকে হান্নান শেখ তড়িঘড়ি করে বাড়িতে ঢুকলে মার্জা তৎক্ষণাৎ বাবামশাইয়ের কাছে ছুটে গিয়ে সব খোলাসা করতে ব্যস্ত হল। শানাজ চুপচাপ নতমুখে সিঁড়ি ধরে উপরে চলে যাচ্ছিল। মাহতিমের চুপটি দেখে বন্ধু ও কাজিনরা ঘাবড়ে গেলেও পরক্ষণে নীতির কাছে মূল ব্যাপারটা ঠিকই ধরা পড়ল। নীতি একবার ভাইয়ের দিকে তাকালো, আরেকবার তাকালো মেহনুরের দিকে। শানাজ ততক্ষণে বারান্দায় এসে নিচু স্বরে কিছু বলতেই মেহনুর তৎক্ষণাৎ দৌড়ে পালায় রুমের দিকে।
কিন্তু পথিমধ্যে মাথা থেকে আঁচলো পড়ে যায় ওর, পেঁচানো খোপা আলগা হয়ে দৌড়ের গতিতে খুলে যায় সেটা। ধাপে ধাপে চুলের বহর কাঁধ থেকে পিঠে, পিঠ থেকে কোমরে, কোমর থেকে সোজা হাঁটুর কাছে আছড়ে পড়তেই মেহনুর ডিরেক্ট রুমে ঢুকে। আর দেখতে পেল না মাহতিম। তখনই সৎবিদ ফিরে পেয়ে মুখ যেই নিচু করবে, ওমনেই কাজিনদের কৌতূহল দৃষ্টি ওকে অপ্রস্তুত করে দিল। মাহতিম শূন্য মুখে কয়েক সেকেন্ড চুপ থাকলে নিজেই নীরবতা ছেদন করে বলল, আমার মুখে কি সিনেমা চলছে? তোরা সিনেমা দেখছিস? তাকিয়ে আছিস কেন? পুরো 8 জন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতেই হুট করে পেটফাটা হাসিতে সবগুলো মেতে উঠল। ওদের হাসি দেখে আহাম্মক হয়ে গেল মাহতিম। লুটোপুটি খেয়ে হাসাহাসি করছে এখন। কি নিয়ে এমন হাসাহাসির কীর্তি হচ্ছে কিছুই বুঝতে পারল না ও। নীতির কথায় মাহতিম ক্ষুব্ধ ভঙ্গিতে চুপচাপ রুমে যেতে বাধ্য হল। নীতি শুধু এটুকু বলেছিল, ভাইয়া মেহনুরকে ডাকি? এটুকু প্রশ্ন শুনেই মাহতিম যেন দারুণ লজ্জা এবং উটকো ইয়ার্কির কারণ হিসেবে অধোমুখে বসে রইল। সুরাইয়া একটু আগে যে তামাশা করল, সেটা মনে উঠলেই গাড়িরি করে উঠে ওর। মাহতিম আঙিনায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, তখন কোত্থেকে যেন সুরাইয়া এসে উদয় হলে মাহতিমের সামনে একটা চিঠি বাড়িয়ে ধরল। ওর ঠোঁটের কোণে হাসির ছলকটা দেখা যাচ্ছিল ঠিকই, কিন্তু মাহতিম তখন এতটাই আশ্চর্য হয়েছিল, ফোনের ওপাশে জবাব দিতে একদমই ভুলে গিয়েছিল। সুরাইয়া কিন্তু থেমে নেই, সে বেহায়ার মতোই হোক বা ন্যাকামির জোরে চিঠিটা সুন্দর করে ধরে দাঁড়িয়ে আছে। এমন একটা ভাব যেন প্রেমিকের সামনে ভীষণ লজ্জায় হাবুডুবু খেয়ে মরে যাচ্ছে। মাহতিম আর ডানে বায়ে তাকায় না, এমন কণ্ঠে চেঁচিয়ে উঠে তাতে মারাত্মক ভয় পায় সুরাইয়া। এরপর শুরু হয় কুরুক্ষেত্র এবং মাহতিমের বজ্রকণ্ঠ। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে মাহতিম এসব ভাবছিল, কিন্তু দরজার কাছে 3টা টোকা পড়তেই চোখ মেলে দরজার দিকে তাকাল। ওমনেই তোরাক করে বিছানায় উঠে হান্নান শেখকে ভেতরে আসার অনুরোধ করল। হান্নান শেখের গায়ে সাদা লুঙ্গি ও ঘিয়ে রঙের পাঞ্জাবি পরিহিত ছিল। তিনি দরজার 2 দ্বার রুদ্ধ করে পায়ে পায়ে বিছানার কাছে এসে বসলেন। মাহতিম সহজাত হাসিতে কিছু বলার জন্য চনমনে ভাব প্রকাশ করলে হান্নান শেখ মৃদু হাসির সুরে বললেন, দাদু তুমি কি মাফ চাওয়ার জন্য ঠোঁট নাড়াচ্ছ? তাহলে সেটা করো না। আসলো আমার মেজ নাতনিটা একটু সোজা না, সে সবসময় সীমার বাইরে থাকতেই পছন্দ করে। দোষটা আসলো আমাদের মাহতিম দাদু, তোমার না। বৃদ্ধ হান্নানের নরম আচরণে কিছুক্ষণ চুপ করে থাকে মাহতিম। বৃদ্ধর পানে তাকিয়ে থেকে অদ্ভুত শ্রদ্ধায় মুগ্ধ হচ্ছিল সে। নীরবতার জালে ছিদ্র করে মাহতিম শান্ত সুরে বলে, দেখুন দাদু, এসব স্ক্রু ঢিলা মেয়ে মানুষকে একটু টাইটে রাখবেন। আমি না হয় আপনার কাছের মানুষ, কিন্তু আমার জায়গায় যদি বাইরের কোনো দুশ্চরিত্র পুরুষ হতো তাহলে কিন্তু ব্যাপারটা খারাপের দিকে চলে যেত। আপনিও জানেন, আর আমিও জানি একটা মেয়ের জন্য এমন অসভ্যতামি নিশ্চয়ই শোভা পায় না। তাছাড়া একটা ব্যাপার বুঝিয়ে বলুন তো দাদু, আপনার আরও 3টে নাতনি আছে, তারা তো এরকম করে না। শানাজ আমার চেয়ে ভালোই ছোট, তবে ও নীতির সমবয়সী। ওর মধ্যে তো এরকম উগ্রপনা দেখিনি, সাবাও যথেষ্ট অমায়িক আচরণ করেছে। মেহনুর তো ছেলেদের সামনেই আসে না। তাহলে মেজ নাতনিটা এরকম কেন? কথাটুকু শুনে হান্নান শেখ চাপা ক্লেশে দৃষ্টি নিচু করল। ঠোঁটে উনার হাসি জড়ানো থাকলেও কণ্ঠ কেমন নিষ্প্রভ ছিল। মাহতিম বৃদ্ধর অবস্থা যেন কিছুটা হলেও বুঝতে পারছিল, কিন্তু মুখে কিছু বলল না। হান্নান বুকভর্তি নিঃশ্বাস টেনে সেটা সশব্দে ছেড়ে দিয়ে হালকা গলায় বলল, অতি আদরে বাদর হয়। কথাটা শুনেছ? মাহতিম প্রশ্ন শুনে উত্তরের জন্য হ্যাঁ বোধকে মাথা নাড়ল। আর চোখে উত্তরটা জেনে হান্নান এবার স্পষ্ট করে বলল, মেজ বৌমা একটু বেশিই আহ্লাদী। নিজের মেয়েকে একটু আলাদা বানাতে গিয়ে চরম অসভ্য বানিয়ে ফেলেছে। আমরা যখন ভুল করি তখন আমরা বকা খাই, আর সুরাইয়া তখন আদর পেত। তফাতটা এবার বুঝেছ? যাই হোক, আজকের ঘটনা নিয়ে আমি নিজেই খুব লজ্জিত, লজ্জায় মাথাটা এভাবে কাটা যাবে ভাবতেও পারিনি।
তা দাদু, তুমি এই বুড়োর মিনতিটুকু সম্মান হিসেবে রেখো। দয়া করে বাইরে এ কথা ভুলেও সাতকান করো না, না হলে নাতনিদের বিয়ে দিতে পারবো না। মাহতিম আশ্বস্ত সুরে হাসি দিয়ে বলল, একজনের জন্য 10 জনকে শাস্তি দিয়ে তো লাভ নেই দাদু। আমি এখানে মেহমান হিসেবে এসেছি, মেহমান হিসেবেই চলে যাব। মাঝের ঘটনাটুকু অবশ্যই ভুলে যাব। আপনি চিন্তামুক্ত থাকুন। সুরাইয়ার সেই ঘটনার পর মাহতিম একটু নিস্তার পেল, কিন্তু স্বস্তি পেল না একদম। বারবার মনের মধ্যে অলিখিত কথার মতো কিছু অপ্রকাশিত উত্তেজনা যেন ঘুরঘুর করছে। চোখের সামনে না চাইতেন কিছু অদ্ভুত দৃশ্য ভেসে উঠছে। দুপুরের পর ঠিক বিকেলের দিকে বাইরে বেরুল সে। রুমের বাইরে গিয়ে জানতে পারল মাকে নিয়ে সবাই নাকি কাকে যেন দেখতে গিয়েছে। বাড়িতে একটা কাকপক্ষীও নেই বটে। মাহতিম বিরক্ত বোধ করছিল বলে ট্রাউজারের 2 পকেটে হাত গুজিয়ে হাঁটছিল। বাড়ির প্রতিটি রুমসহ সবকিছু দেখার জন্য ছোট্ট প্ল্যান করল। মানুষহীন বাড়িটা বড্ড খা খা করছে এখন, চারপাশটা শুনশান হয়ে উদাস অবস্থা বিরাজ করছে। সাদা টি শার্ট এবং নেভি ব্লু ট্রাউজার পরে দক্ষিণ দিকের সাইডটায় চলে আসলো মাহতিম। সিঁড়ি দিয়ে উঠতেই শান্তনয়নে সবকিছু দেখতে লাগল। পা চালিয়ে হাঁটতে হাঁটতে শূন্য রুমগুলো দেখল মাহতিম। তখনই সে বুঝতে পারল এগুলো আসলো মেয়েদের রুম। যেহেতু বাড়িতে কেউ নেই, তাই স্বচ্ছন্দে তাদের রুমে ঢুকে 4 দেয়ালের সূক্ষ্ম কারুকাজগুলো দেখছিল। কিন্তু বিধি যে অন্য কিছুর পরিকল্পনায় মত্ত ছিল, সেটা কেউ জানত না। ভাগ্য যে এমন জায়গায় সুতো বেঁধে দিচ্ছিল, যেটার জটটা আসলো খুলবে না। মাহতিম মুগ্ধ দৃষ্টিতে সবকিছু পরখ করতেই একদম কোণার দিকে দ্বিতীয় রুমটার সামনে চলে আসলো। দরজা তখন খোলা এবং পর্দা দুপাশে চাপানো ছিল। সে নিশ্চিন্ত মনে ভেতরে পা রাখতেই চোখ দুটো আকস্মিকভাবে স্থির হয়ে গেল। বুকের ভেতর ভয়ঙ্কর যন্ত্রটা ক্ষিপ্রগতিতে ছুটতে লাগল। ধুকপুক ধুকপুক করে 2 কানের নরম পর্দায় বুকের চাবুকাঘাত স্পষ্ট শুনতে পাচ্ছিল। কি হচ্ছিল নিজের সঙ্গে কিছুই টের পাচ্ছিল না সে। শুধু চোখ দুটো চুম্বকের মতো দৃশ্যপটে সেটে গেছে। ফুসফুসের ওমন বেগতিকভাবে ক্রিয়ার জন্য কিছু বলার সাধ্যও ফুরিয়ে গেছে। মাহতিম যে কখন রুমে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি একজন। সে রুমের ভেতরে সদ্য গোসল সেরে শাড়ি পরার কার্যে লিপ্ত ছিল। দরজার দিকে পিঠ দেওয়াতে খেয়াল করেনি একদম। আঙ্গুলের ফাঁকে শাড়ির কুচি আবদ্ধ করে মাথা নুয়ে মগ্ন ছিল। গুছানো কুচিগুলো একত্র করে যেই শাড়ি তুলে পেটের কাছে গুজবে এক পলকের জন্য আয়নার দিকে তাকায় মেহনুর। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ চাহনিতে স্তব্ধ হয়ে যায় ও। চোয়াল ঝুলিয়ে হা করে তাকালে অজান্তেই হাত ফসকে সাজানো গুছানো কুচিগুলো পড়ে যেতে লাগল। শাড়ির কুচিগুলো ছেড়ে দিয়ে হতভম্ব হয়ে গেছে মেহনুর। আয়নার পানে দৃষ্টি দিয়ে বাকরুদ্ধ হয়ে আছে। মাহতিম কখন এসে দরজার কাছে দাঁড়িয়েছে এটুকুও টের পায়নি সে। বুকটা ধরাস ধরাস করে কাঁপছে ওর। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখের অবস্থাও পলকহীন। হঠাৎ থরথর করে কাঁপতে লাগলো মেহনুর, এমনভাবে নিঃশ্বাস নিতে লাগলো গলার কাছে শিরাগুলো স্পষ্টরূপে দেখা যাচ্ছিল। খুবই অপ্রকৃতিস্থভাবে নিঃশ্বাস টানছিল। মাহতিম এতক্ষণ থমেরে দাঁড়িয়ে থাকলে মেহনুরের ওমন দৃশ্য দেখে আকস্মিকভাবে সতবত ফিরে পেল। গায়ের প্রতিটি পশম কাটার মতো চিরচির করে ফুটছিল। এ কেমন দেখে ফেলল সে? মানে সে কি সত্যিই একটা ভয়ানক কাজ করে ফেলেছে? এই কাজের শাস্তি কি আদৌ আছে? অদ্ভুত একটা অপরাধবোধে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে এলো মাহতিম। রুমে ঢুকেই দুহাতে ধাম করে দরজা লাগিয়ে রুদ্ধ দরজায় পিঠ লাগিয়ে দিল। ঠোঁট ভেদ করে শব্দযোগে বুকভর্তি নিঃশ্বাস ছাড়তে লাগল। 1 মাইল দৌড়ালেও বুঝি এমন করুণ অবস্থায় নিঃশ্বাস ছাড়ে না মাহতিম। কপালের উপর ঘামও রীতিমতো চকচক করতে লাগল। নিজেকে শান্ত ও স্থির করতে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। কাটায় কাটায় 10 মিনিট পর ধীরে সুস্থে বিছানায় এসে বসল। দৃষ্টি তখন ফ্লোরে রেখে স্তব্ধ ভঙ্গিতে বসেছিল। জীবনে অনেক মেয়েকে সে দেখেছে, যুবতী নারী, বালিকা সাবালিকা সবই সে দেখেছে,
কিন্তু আজকের মতো অন্যমনস্কা উদাসিনী আগে কখনো দেখেনি। সেই রূপের কাছে দৃষ্টি আটকে যায়, সেই চোখের মাঝে যেন দিক হারিয়ে ফেলে, সেই ভঙ্গির মাঝে অভিভূত হতে হয় বারবার। সাদা রঙের মাঝে গোলাপি রংটা মিশালে যেমন রূপের দেখা মিলতে পারে, তেমনি গায়ের রং ছিল মেহনুরের। চোখের দৃষ্টি ছিল অতল স্পর্শে গভীরতম, ভ্রু দুটো ছিল সরু ও খুব সুন্দর। চোখ দুটোর পাপড়ি ছিল ঘন পাপড়িময় পল্লব। পলকের জন্য যখন চোখের পাতা বুজে আসে, তখন দেখা যায় রাজ্যের শ্রীযুক্ত অনন্য সৌন্দর্য। কম্পমান ওষ্ঠ দুটি কৃষ্ণচূড়া ফুলের মতো রক্তিম লাল ওর। কৃষ্ণচূড়া ফুলের উপর বাতাসের স্পর্শ লাগলে যেমন হেলেদুলে দুলতে থাকে, ঠিক তেমনি থরথর করে ঠোঁট দুটো কাঁপছিল ওর। মাহতী মোমন ভরারূপের সৌন্দর্য দেখে তীব্র উৎকণ্ঠায় ছটফট করছিল। আকস্মিক আকর্ষণটা ভুলার জন্য তৎক্ষণাৎ সে চোখ বন্ধ করল। কিন্তু বেহায়া মনটা মস্তিষ্কের বিপরীতে কল্পনা করতে ব্যস্ত হল, কোনো কিছুই আর সঠিক কায়দায় ভাবতে পারল না। চিকন চিকন আঙ্গুলগুলো সাদাটে শাড়িতে অসংখ্য কুচি করছিল, পেটের কাছে কুচিগুচ্ছ গুজাতে গিয়ে পেটের কাছটায় শাড়ি তুলেছিল। তুলেই যখন যথাস্থানে গুজবে, তখনই বাকরুদ্ধ হয়ে গেল মেহনুর। এদিকে মাহতিমের ভেতরটা তুফানের মতো লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, একের পর এক জলোচ্ছ্বাসের তীব্র ঝাপটা ভয়ঙ্করভাবে মনের উঠোনে আছড়ে পড়ছে, ঠোঁট ও চোয়াল বরফের মতো শক্ত হয়ে আসছে। নিজেকে স্থির রাখা বড় দায় ছিল ওর জন্য, তবুও নিজেকে সংযত করে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিল। কিন্তু মেহনুরের অবস্থা যে বেগতিক মাত্রায় খারাপ হয়ে যাচ্ছিল, সেটা হয়তো মাহতিম জানে না। বাবা দাদাই ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যে মেয়ে আসত না, আজ এমনভাবে একজন পুরুষের সামনে আসলো, সেটা সত্যিই লোমহর্ষক ঘটনার মতোই ছিল। মেহনুর তখন অবাক হতবাক নির্বাক হয়ে গেল। শাড়িটা পরার মতো মানসিকতা একেবারেই লুপ্ত হয়ে গেছিল। টিকটিক করে সময়ের স্রোত অনেকক্ষণ পেরিয়ে গেল। অনুমান করা না গেলেও বাইরে সাঁঝের আধার নেমেছিল। চতুর্দিক থেকে আল্লাহ আকবার ধ্বনিটা নির্জনতা ভেদ করে মূর্ছনার মতো ছড়িয়ে পড়ছিল। আজানের সুরে পুরোপুরি চৈতন্য ফিরে পায় মেহনুর। আবিষ্কার করে রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার। লাইট ঝালানো হয়নি, সেই সঙ্গে বাড়ির আনাচে কানাচে এখনো কেউ বাতি জ্বালায়নি। তার মানে এখনো কেউ বাড়ি ফিরেনি। অন্ধকারের মধ্যেই আন্দাজের সঙ্গে শাড়ি পরল মেহনুর। পিঠের উপর আঁচলো টেনে জবুথবু হয়ে ঢাকল নিজেকে। অন্ধকার নিঃশেষ করে লাইট জ্বালিয়ে দিল সে। আধভেজা দরজার দিকে নজর পড়তেই বুকটা কাপড় চিপড়ে ফেলার মতো মুচড়ে এলো ওর। বয়সের গণ্ডি 16 পেরিয়ে 17-র কৌঠায় পা দিলও ছোট থেকেই অন্তর্মুখী স্বভাবের মেয়েও। চঞ্চলতার স্বভাব মেহনুরের বড্ড অপছন্দ। একটু বুঝতে শিখার পর থেকেই কম কথা বলে, প্রয়োজনীয় আড্ডাটা দাদাভাইয়ের সাথেই বেশি দেয়। বেশিরভাগ সময় বিভিন্ন লেখকের বই পড়তে পড়তে চলে যায়, তবে বাকিটুকু সময় পড়াশোনার জন্য খাটায়, আর প্রয়োজন মতো মা ও বড়মার সাথে রান্নাঘরে চলে যায়। মেহনুর নিজেকে চূড়ান্তভাবে শান্ত করে চুপচাপ বাইরে পা রাখল। ডানে ও বামে ভালোমতো দেখে নিয়ে সিঁড়ি ধরে নিচে নামল। আঙিনায় দাঁড়িয়ে ওদের ঠিক বিপরীত দিকের দোতলার দিকে তাকালো। কেবল একটা রুমের লাইট জ্বলছে সেখানে, বাকি সব রুম অন্ধকার। মেহনুর পরপর দুটো ঢোক গিলে আঙিনার বাতিটা জ্বালিয়ে দিল। একইভাবে সিঁড়ির বাতি, উঠোনের দিকে বাতি, বড় 3 বোনের রুমেও বাতি জ্বালিয়ে রান্নাঘরে গিয়ে চুলায় চায়ের পানি চড়াল। দাদাভাই মসজিদ থেকে ফিরেই চায়ের জন্য অপেক্ষা করবে। কিন্তু আজ দাদাভাইয়ের সাথে কিভাবে আড্ডা দিবে? সেই পুরুষোচিত দৃষ্টির কবলটা কিভাবে মুখ ফুটে বলবে? এটা অসম্ভব, বলাই যাবে না ওর পক্ষে। রাতের দিকে খাবার পর্ব হলো, কিন্তু মাহতিম খেতে এলো না। অনেকবার ডাকা সত্ত্বেও মাহতিম খাবারের জন্য রাজি হল না। মেহনুর অতিথির জন্য রুমের ভেতরে খাবার খেয়ে নিত, কিন্তু আজ যে প্লেটের ভাত পলিথিনে পুড়ে গোয়ালের গরুকে খেতে দিয়েছে সেটা কেউ জানে না। ভাতের একটা কণাও গলা দিয়ে নামবার জো নেই দুজনের। চোখ বন্ধ করলে এখনো সেই দৃশ্য ভেবে গা শিউরে উঠে। রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ল সে, কিন্তু ঘুম এলো না একটুও। খোলার জানালার বাইরে আবদ্ধ হওয়া চোখ দুটো অশ্রুতে টলটল করে বর্ষণ হচ্ছিল।
নীরবে নিভৃতে, আড়ালে অপ্রকাশে, চুপি চুপি নিঃশব্দে বাঁধ ভাঙ্গা কান্নায় মেহনুর ঠোঁট কামড়ে কাঁদছিল। নিজেকে কড়া নিয়মে রেখেছে এতদিন, কঠোরভাবে সেসব নিয়মকানুন মেনেছে, আজ বাতাসের মতো এক ঝটকায় সবকিছু শেষ হয়ে গেছে। অন্যদিকে বুকের ভেতর হাঁসফাঁস করছে মাহতিমের। জীবনের এমন পর্যায়ে এসে কখনো পস্তাতে হবে ভাবতেও পারেনি সে। ঘণ্টার পর ঘণ্টার সময় চলে গেলে নীতির রুমে সব কাজিন সহ বন্ধুদল আলোচনায় বসে। কয়েক ঘণ্টার ব্যবধানে মাহতিমের অবস্থা এমন কেন হয়েছে সেটাই ভেবে পাচ্ছে না ওরা। নীতি বোনদের মধ্যে বড় হলেও বুদ্ধিতে সবার বড়। সৌভিক বন্ধুদের মধ্যে সবচেয়ে হারামি হলেও কাজের বেলায় ন্যায়নিষ্ঠ। নীতি ও সৌভিকের কাছে ব্যাপারটা উদ্ভট লাগলো এবং তখনই প্ল্যান করল সোজাসাপটা মাহতিমকে জিজ্ঞেস করবে। সবকিছু ঠিকঠাক মতো ভেবে সবাই মাহিমের রুমে এসে বসে ঘেরাও করে ধরে মাহতিমকে। সবার প্রথম নীতি প্রশ্নটা করে, ভাই তোমার কি হয়েছে বলবা? তুমি যে মুখে তালা লাগানোর মানুষ না, এটা আমরা সবাই জানি, কিন্তু তোমার যে কিছু একটা হয়েছে এটা অন্তত আমি বুঝে গেছি। বলো না ভাইয়া, কি নিয়ে টেনশনে আছো? টি শার্ট পরুয়া মাহতিম চুপ করে রইল। পাশ থেকে সাবির সোজাসুজি প্রশ্ন করল, আমরা যাওয়ার পর নির্ঘাত কিছু হইছে ভাই। আম ড্যাম শিওর। তুমি তো বিন্দাস মুডে ছিলা, আমরা আসতে না আসতেই তোমার কি হলো? সবাই যখন দফায় দফায় প্রশ্নের জেরায় ফেলল তখন সত্যিই রাগ চলে আসলো ওর। কিন্তু নিজেকে ধাতস্থ করে শান্তরূপে পরিস্থিতি সামাল দিয়ে স্বাভাবিক দৃষ্টিতে বলল, আমি যা বলবো মায়ের কাছে লাগিয়ে দিবি না তো? সবাই একসাথে বলে উঠল, একদম না। মাহতিম ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে গলা ভিজিয়ে নিল। দৃষ্টিটা সবার দিকে নিক্ষেপ করতে করতে শান্ত সুরে বলল, বাড়িতে কেউ ছিল না। নোট দ্য পয়েন্ট, বাড়িতে কেউ ছিল না। আমি হান্নার নানার বাড়িটা দেখার জন্য একা একা ঘুরছিলাম। যেহেতু বাড়িতে কেউ নেই, তাই সবার রুমে ঢুকে কারুণিক শয্যা দেখছিলাম। বিশ্বাস কর, আমি ভাবতেও পারিনি দোতলার রুমটায় মেহনুর ছিল। ও আমাকে দেখে কেমন ডেঞ্জারাস রিয়েকশন দিয়েছে সেটা আমি ডিসক্রাইব পর্যন্ত করতে পারবো না, আমি তো নিজেই শকে ছিলাম। ও যে বাড়িতে আছে আমি এইটুকু পর্যন্ত জানতাম না, জানলে আমি জীবনেও ওর রুমে যেতাম না। সাচ লাইক অ্যা টেরিফিক লুক। আমার এখনো চোখে ভাসছে। মাহতিমের কথা শুনে সবাই হাঁ করে নিজেদের মধ্যে চাওয়াচাই করল। সবাই সংকুচিত দৃষ্টিতে ঢোক গিলল। মেহনুরের সাথে প্রথম সাক্ষাৎ হয়ে গেছে ভেবে নীতি খুশি হলেও সেটা মাহতিমের চেহারা দেখে প্রকাশ করল না। সাবির চোখের ইশারায় সিয়ামকে ইঙ্গিতপূর্ণ কথাটা বোঝাল। সিয়াম কথাটা বুঝে মাথাটা হ্যাঁ সূচকে ঈষৎ নাড়িয়ে মাহতিমের দিকে দৃষ্টি দিল। সরল কণ্ঠে বলল, দোস্ত ইটস নরমাল। তুই এত টেনশন করছিস কেন? তাছাড়া ওই ঘাওড়া মেয়ের জন্য তুই এমন আপসেট থাকবি? মাহতিম দৃষ্টি তীক্ষ্ণ করে তাকাল। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, হু ইজ ঘাওড়া? কি বললি তুই? সিয়াম চট করে কিছু বলতে যাবে অমনেই মাথায় তোড়াক করে চাটটি খেল। চাটটিটা সৌভিক মেরেছিল। সিয়াম মাথায় হাত বুলাতে বুলাতে অকথ্য ভাষায় গালি দিতেই সৌভিকের ধমক খেল। প্রীতি এতক্ষণ চুপ ছিল, সে হঠাৎ অন্যমনস্ক ভঙ্গিতে বলল, ভাইয়া একটা কথা জিজ্ঞেস করব, যদি সত্যি না বলো সোজা কাকিমার কাছে বিচার দিব। মাহতিম ক্লান্ত ভঙ্গিতে নিঃশ্বাস ছেড়ে বলল, বলে ফেল। জননীর নামে থ্রেড দিতে যাস না। মা জননী শুনলে কি কাহিনী করবে আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। সবাই উৎসুক দৃষ্টিতে টানটান উত্তেজনা নিয়ে প্রীতির দিকে তাকাল। ফারিন এমনভাবে তাকিয়েছিল যেন প্রীতির মুখটা চোখ দিয়েই গিলে খাবে। প্রীতি সেদিকে ধ্যান না দিয়ে বলল, মেহনুরকে দেখলে কি বুকে ধুকপুক হয়? মাহতিম এমন উদ্ভট প্রশ্ন শুনে কিছু বলবে অমনেই মুখের কথা টেনে তোফা ক্রুদ্ধ স্বরে বলল, বাল হয় বাল। আরেকবার জিজ্ঞেস করিস, তোরে থাপড়ায়া ধুকপুকনি বুঝামু। বড় ভাইরে এসব প্রশ্ন করে? 2 দিনের মাইয়া কেমনে সবার সামনে প্রশ্ন করে? হায়রে কপাল।
কি দুনিয়া আসলো। ওই মাহতিম, তুই তোর বোনগুলিরে টাইট দেশ না কেন? শালা কেমনে ঠাস ঠাস কোয়েশ্চেন করতেছে। আমার বোন হইলে থাবারায়া কানসা ফাটাইতাম। মাহতিম গম্ভীর হয়ে বসে থাকতেই তৌফের কথা শুনে হেসে ফেলল। হাসির ভঙ্গিতে তৌফের পিঠ চাপড়ে বলল, আমি ওদের এটাই শিখিয়েছি দোস্ত। কোনো প্রশ্ন আসলো হেস্টিটেট না করে সোজা আমাকে বলে দিতে। পেটে কথা রেখে লাভ কি? তাছাড়া প্রীতি এখন 20। শুধু শুধু ধমকাবো কেন? এবার প্রীতির দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বলল মাহতিম, শোন প্রীতি সম্ভাষণ, আমি ওকে দেখলে ধুকপুক ফিল করি না। ও তো আমার চেয়ে অনেক ছোট। ওর মতো পুচকির জন্য আমার হার্টবিট ফার্স্ট হবে? বয়সের হিসেবটা একবার মিলিয়ে দেখ। সি ইজ টু মাচ জুনিয়র। এটা তো চলে না প্রীতি। তোর ভাইয়ের বয়স কি ভুলে গেলি? মাহতিমের কথা শুনে সবাই নীরবে তাকিয়ে রইল। এক হতাশার নিঃশ্বাস সবার বুক ঠেলে বের হলো তখন। কাজ ও দায়িত্বের চাপে মাহতিম যে 30-এর কৌঠা পেরিয়ে ফেলেছে সেটা সবাই জানত। মাহতিম হাসির সুরেই বলতে লাগল, তোরা আমার লাইফটা যে সেটেল করতে চাচ্ছিস আমি জানি। আমি এটাও জানি তোরা পুরো ইনফরমেশন কালেক্ট করে এখানে আসার প্ল্যান করেছিস। যেই শুনেছি সে বাড়িতে 4টা মেয়ে আছে আর সবাই বেশ সুন্দরী, তখনই তোরা চুপিসারে প্ল্যান বানিয়ে আমাকে টেনে আনলি। মা যেখানে আমার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে না, সেখানে তোরা এমন কাহিনী করবি ভাবা যায় না। আমি তো ভুলেও এখন কোনো গ্রামে আসতাম না। তোরা যদি চাপাচাপি না করতি আমি সত্যিই আসতাম না। কিন্তু দয়া করে কাউকে আমার ঘাড়ে চাপাস না। ছুটিটা কাটাতে এসেছি, শান্তিমতো কাটাতে দে। আবার প্রফেশনাল লাইফে ব্যস্ত হয়ে পড়লে কবে আসবো জানা নেই। তোদের সবকটাকে আমি চিনি। সৌভিক, দেখ বন্ধু, তুই আমার 3 বছরের জুনিয়র হওয়া সত্ত্বেও আমাকে এনাফ বুঝিস। তোর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা এজন্যই টিকেছে কারণ তুই আমার উপর কোনো বিষয় নিয়ে ফোর্স করিস না। প্লিজ দোস্ত, তোরা কেউ আমাকে এসব প্রেম বিয়েতে জোরজবরদস্তি করিস না। মন থেকে কিছু ফিল করলে এমনই ওসবে ভিড়তে বাধ্য হব। কিন্তু মনের বিপক্ষে কিছু করা আমার জন্য পসিবল না। সৌভিক, তৌফ ও সিয়াম কিছুক্ষণ চুপ থাকল। মাহতিম ওদের সবার বড়, কিন্তু আচরণের দিক দিয়ে ততই যেন ওদের প্রিয়। সৌভিকদের সাথে এক এলাকায় পরিচয় এবং সেই থেকেই ওদের সঙ্গে খাতির। জীবনে আর কোনো ক্লোজ বন্ধু মাহতিম বানায়নি। অনেকগুলো কাজিন থাকা সত্ত্বেও নীতি ও প্রীতি দেশের থাকে। বছরে একবার বাংলাদেশে আসে। এবারও ব্যতিক্রম হয়নি। সাবির, সামিক দুজনই ভাই বলতে অজ্ঞান, ফারিন আরও বেশি পাগল। মাহতিমের স্বভাবটা একরোখা হলেও ক্ষেত্রবিশেষে মাঝে মাঝে রেগে যায়। ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুললে যা হয়, মাহতিমের মধ্যে সেটাই দেখা যায়। তবে সহজাত শান্ত স্বভাবের ব্যক্তি মাহতিম। নিজেকে সাধারণভাবে রাখতে এবং মানুষের সাথে শান্ত চেহারায় কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে সে। জীবনটা গোছানো হলেও নিজেকে কঠোর বিধিনিষেধে রাখতে পছন্দ করে। কিছু মানুষের জীবনে সব থাকা সত্ত্বেও অদ্ভুত শূন্যতা যেমন বিরাজ করে, তেমনি মাহতিমও তার গোছানো জীবনে কিছু একটার কমতি অনুভব করে। সকালের নাস্তাটা সারতে খাবার ঘরে যায় মাহতিম। সেখানে গিয়ে দেখে সবার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, শুধু নীতি ও সানাজ একসঙ্গে গল্প করে রুটি তরকারি খাচ্ছে। মাহতিমকে বসতে দেখে সানাজ তড়িঘড়ি করে উঠে প্লেট এগিয়ে 2টো রুটি ও একটা বাটিতে তরকারির ঝোল বেড়ে দেয়। মাহতিম পুনরায় টেবিলে বসতেই মাহতিম রুটি ছিঁড়তে থাকে। ছেঁড়া রুটিটা ঝোলে চুবাতেই নীতি কথার মাঝে সানাজকে বলে উঠে, আচ্ছা, সকাল থেকে যে মেহনুরকে কোথাও দেখলাম না। ও কোথায়? ও কি ঘুম থেকে উঠেনি? খেতে গিয়ে মাত্রাতিরিক্ত হোঁচট খেল মাহতিম। ঝোলে ভেজানো রুটিটা আর দাঁতে চিবানোর সাহস পাচ্ছে না। মেহনুর যে লজ্জায় আর রুম থেকে বেরুচ্ছে না, স্পষ্টরূপে বুঝে গেছে মাহতিম। নিজেকে প্রচুর গালাগাল করল সে। কাল কেন ওদিকটায় গিয়েছিল? একটা মেয়েকে লজ্জায় ফেলার ইচ্ছা কোনোকালেই ওর ছিল না।
নীতির প্রশ্ন শুনে সানাজ রুটি ছিঁড়তে পারল না, মন উদাস করে নিচু সুরে বলল, ওর শরীর খারাপ নীতি। ভোররাত থেকে জ্বরে কাঁপছে। ছোট মা ফজরের নামাজ পড়ে কি মনে করে ওর রুমে গেল, গিয়েই দেখে জ্বরে কুকড়ে কাঁপছে। দাদাভাই এজন্যই তো তাড়াতাড়ি খাওয়া সারল। ডাক্তার ডাকা ছাড়া উপায় নেই। জলপট্টিতেও কাজে দিচ্ছে না। 7টার দিকে একবার গোসল করিয়েছে, কাজ হয়নি। জ্বর একদম কমছে না। নীতি কথাগুলো শুনে পদে পদে চমকে যাচ্ছিল। অসুস্থ হওয়ার আসলো কারণটা অনুমান করতেই তৎক্ষণাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে দ্রুত মাহতিমের দিকে তাকালো। ওমনেই গলা শুকিয়ে এলো ওর। মাহতিম তখন প্লেটের দিকে তাকিয়ে সাংঘাতিকভাবে রুটিটা মুচড়ে ফেলছিল। হাতের ভয়ঙ্কর পিস্টনে রুটিটা টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যাচ্ছিল। নীতি ঠোঁট ভিজিয়ে মাহতিমের দিকে দৃষ্টি রেখে পানির গ্লাসে চুমুক দিল। গলাটা ভিজানো ভীষণ দরকার, ভীষণ দরকার। সন্ধ্যা থেকেই বাড়ির অবস্থা থমথমে। ডাক্তারের ঔষধে জ্বর কমে না মেহনুরের। জ্বরতপ্ত অবস্থার জন্য লাল হয়ে গেছে শরীর। চেহারার অবস্থাও বেশ বিড়বন। একদিনের মধ্যে শরীরের সব সুস্থতা যেন হারিয়ে গেছে ওর। সকাল থেকেই পেটে কিছু পড়েনি মেহনুরের। মা ও বড়মা খাবারের জন্য প্রচুর জোরাজুরি করেছে, কিন্তু জ্বরাক্রান্ত মেহনুর কিচ্ছু মুখে তুলেনি। হান্নান শেখ আদরের নাতনিকে এই অবস্থায় দেখতে পারছিলেন না, বুকটা হাহাকার করে ছটফট করছিল উনার। ডাক্তারকে এ পর্যন্ত 4বার ডেকে ফেলেছেন তিনি, কিন্তু প্রতিবারই মোস্তফা ডাক্তার বিরক্ত গলায় বলেছেন সকাল পর্যন্ত অপেক্ষা করতে, যদি অবস্থা আরও খারাপ হয় তাহলে দ্রুত শহরে ট্রান্সফার করতে হবে। এদিকে মার্জাও জোর করে বৃদ্ধ হান্নানকে কিছু খাওয়াতে পারলেন না, নিরুপায় হয়ে বসে আছেন বাবা মশাইয়ের সাথে। সানাজ, সাবা ও সুরাইয়া মেহনুরের পাশে বসে আছে। সানাজ ওর মাথার কাছে বসে একের পর এক তপ্ত কাপড় পানিতে চুবিয়ে কপালে পট্টি করছে। এদিকে সুরাইয়ার হাতে এখন সানাজের ফোন, সুরাইয়া একমনে সেটা নিয়ে বাংলা নাটক দেখছে। সাবা বিরস মুখে বসে থাকতেই হঠাৎ সানাজের পানে তাকিয়ে বলে, বুবু, ওকে কবিরাজ বাড়ি নিয়ে গেলে হয় না? ডাক্তারের টোটকায় তো জ্বরই কমছে না। এমন করে চলতে থাকলে ও যে কঙ্কাল হয়ে যাবে জানো তো। সানাজ কথাটা শুনেই চিন্তায় ডুব দিল। জ্বরাক্রান্ত মেহনুরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবল। ভাবতেই চট করে সাবার দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, কবিরাজ বাড়িতে সবাই গেলেও মেহনুর যাবে না। তুই কি জানিস না ওর যে বাইরে হওয়া নিষেধ? মেজো মা শুনলে কি অবস্থা করবে এখনই ভুলে গেলি? মেজো মা যদি একবার শুনে মেহনুরকে বাইরে পাঠানোর ফন্দি করা হচ্ছে, তাহলে তোর পিঠের ছাল তুলে দিবে সাবা। সানাজের ক্যাটক্যাট কথায় চুপ হয়ে গেল সাবা। ফোন থেকে মুখ তুলে সরু চোখে তাকালো সুরাইয়া। সুরাইয়ার ওমন দৃষ্টি দেখে সানাজ চুপচাপ নিজের কাজে মগ্ন হল, কিন্তু সুরাইয়া চুপ রইল না। নিজের মায়ের নামে ওমন কথা কশ্চিনকালেও সহ্য করতে পারে না সুরাইয়া। তাই ফোনটা বিছানায় রেখে সজাগ দৃষ্টিতে সানাজের দিকে তাকালো, গমগমে গলায় বলল, শানু বুবু, আমার মা এমন কি করেছে যার কারণে মেহনুরের ব্যাপার নিয়ে উনাকে কটাক্ষ করছো? সানাজ ভিজা তোয়ালে চিপড়ে মেহনুরের তপ্ত গালটা মুছতেই বলল, তোর মা যে ভালো জাতের মানুষ তাই বলতে বাধ্য হই। আর শোন, এখানে বসে তর্ক করবি না। ও অসুস্থ। এই মুহূর্তে একটা শব্দও উচ্চারণ করবি না। যা বলার বাইরে যেয়ে বলবি, আপাতত চুপ থাক। সানাজের শক্ত আচরণ সুরাইয়ার ছোট থেকেই অপছন্দ। সানাজ সবার সাথে হাসি খুশি আচরণ করলেও সুরাইয়ার সাথে রণমূর্তি ধারণ করে ক্যাটক্যাট উত্তর দেয়। সুরাইয়া আর বসল না মেহনুরের পাশে, এক প্রকার ক্ষোভ দেখিয়ে রুম থেকে চলে গেল। যাওয়ার সময় সাবাকেও টেনে টুনে সঙ্গে নিলে গেল। সানাজ সব ঘটনা এমনভাবে অগ্রাহ্য করল যেন এখানে কিছু হয়নি। ওর মতো অসভ্য বোনকে সানাজ এমনেও হজম করতে পারে না। প্রায় 2 ঘন্টা মেহনুরের সেবায় শ্রম দিল সানাজ, কিন্তু ফলপ্রসূ হিসেবে কিছুই হলো না ওর। মাথায় হাত দিল, এখনো আগুনের মতো গরম।
গতকাল এমন কি হয়েছে সেটাই কোনোভাবে মিলাতে পারছে না শানাজ। বিছানার হেডসাইডে পিঠ লাগিয়ে বসলে হঠাৎ মেহনুর ঘোরের মধ্যে প্রলাপ বকতে থাকে। সবগুলো কথাই জড়িয়ে যাচ্ছে, সেই সঙ্গে এলোমেলো প্রতিটা কথা। শানাজ কপাল কুঁচকে বিড়বিড় করা মেহনুরের কাছে কান রাখল। অস্ফুট সুরে মেহনুর বলছে, বাড়ি থেকে বিদায় করো, তাড়িয়ে দাও, দাদাভাই চলে যেতে বলো। শানাজ আশ্চর্য হতে গিয়ে নিজেকে শান্ত করে। মনকে সান্ত্বনা দেয় হয়তো জ্বরের ঘোরের হাবিজাবি বকছে। কিন্তু মেহনুর যখন একই কথা অজস্র উচ্চারণ করছে, তখন বাধ্য হয়ে ওর দুই বাহু ধরে কৌতূহল কণ্ঠে জিজ্ঞেস করে, মেহনুর, তুই কি শুনতে পাচ্ছিস? তুই এগুলো কি বলছিস? মেহনুর, তাকা না, জবাব দে। মেহনুর। জ্বরের জন্য তিল পরিমাণ চোখ খোলার শক্তি পেল না মেহনুর। যতবার খুলতে যায় ততবারই নেত্রপল্লব বন্ধ হয়ে আসে ওর। শানাজ অনেকবার চেষ্টা করে, শেষে হার মানল। আরেকবার কপালে হাত দিয়ে দেখল জ্বরটা একটু যেন কমেছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়তেই দরজায় কড়া নাড়ার শব্দ হল। শানাজ চকিত ভঙ্গিতে দরজার দিকে তাকালে নীতি ও প্রীতিকে দেখতে পেল। দুজন অনুমতির জন্য অপেক্ষা না করে নিঃশব্দে রুমের ভেতর ঢুকল। রুমে তখন সোলারের বাতি জ্বলছিল, সিলিং ফ্যান বন্ধ। নীতি মৃদু গলায় শানাজকে প্রশ্ন করল, মেহনুরের অবস্থা কেমন? জ্বর কমেছে? শানাজ মলিন মুখে মেহনুরের দিকে দৃষ্টি দিয়ে হতাশার নিঃশ্বাস ছাড়ে। শেষে নীতির দিকে মুখ ফিরিয়ে ক্লান্ত গলায় বলে, একটু কমেছে, বেশি কমেনি। ও যে কেন এত অসুস্থ হয়ে গেল বুঝতে পারছি না। বৃষ্টির পানিতে ভিজলেও ওর জ্বর আসে না, সেখানে কোনো কারণ ছাড়াই জ্বর আসলো। নীতি তৎক্ষণাৎ শানাজের মুখ থেকে দৃষ্টি সরিয়ে নিল। প্রীতির দিকে দৃষ্টি রেখে ঘন করে ঢোক গিলল। এখানে প্রীতির অবস্থাও ভীতু ভীতু। নীতি ওকে ইশারায় শান্ত, স্বাভাবিক থাকতে বলল। প্রীতি সেটাই সায় বুঝিয়ে মাথা হ্যাঁ সূচকে দুলিয়ে ফেলল। নীতি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতেই হঠাৎ কাচুমাচু ভঙ্গিতে বলল, শানাজ, যদি কিছু মনে না করো একটা রিকোয়েস্ট করি? শানাজ প্রশ্ন শুনে কৌতূহলে বশীভূত হল। হেডসাইড থেকে পিঠ সরিয়ে বিস্ময় দৃষ্টিতে বলল, মনে করার তো কিছু নেই, কিন্তু কিসের রিকোয়েস্ট? নীতি এবার ঠোঁট ভিজিয়ে শুষ্ক গলায় বলল, না মানে, আমার মেহনুরকে খুব ভালো লাগে। মিষ্টি একটা মেয়ে। ওর আজ এই অবস্থা দেখে ঘুমাতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু যদি বসে থাকি। শানাজ, আমরা তো চলেই যাব, আর মাত্র তো কয়টা দিন, প্লিজ একটু থাকতে দিবে? শানাজ কিছুক্ষণ নীরব থেকে নীতিকে থাকার অনুমতি দিয়ে সেখান থেকে চলে যায়। নীতি শানাজের জায়গায় বসে ঘুমন্ত মেহনুরের কপালে হাত বুলিয়ে দেয়। প্রীতি এসে বিছানায় বসলে মেহনুরের দিকে তাকিয়ে মুগ্ধ নয়নে বলে, আপু, মেহু না অনেক সুন্দর? মেয়েটাকে দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে। আমি একটা মেয়ে হয়ে যদি ওর রূপের প্রশংসা করি, তাহলে একবার চিন্তা করো ভাইয়ার কি অবস্থা হচ্ছে। আমার মন বলছে ভাইয়া ওর সিচুয়েশন শুনে ডেসপারেট ফিল করছে, কিন্তু সেটা আমাদের সামনে প্রকাশ করছে না। মেহনুরের মাথায় আলতো হাতে বুলিয়ে দিতেই বুকভর্তি নিঃশ্বাস ছাড়ল নীতি। মাহতিম যে নিজেই অস্থির হয়ে বসে আছে সেটা নীতি স্বচক্ষে দেখেছে। নীতি যে বাধ্য হয়ে ভাইয়ের ধমক খেয়ে মেহনুরকে দেখার জন্য এসেছে, সেটা আর খুলে বলেনি কাউকে। এক পর্যায়ে ঘুমে হাই তুলতে লাগল প্রীতি। 2.5 বছরের ছোট বোনকে রুমে যেয়ে ঘুমাতে বলল নীতি। নীতির কথায় আজ্ঞা মেনে প্রীতি ঘুমাতে চলে গেলে সে রুমের আরেকটি বিছানায় যেয়ে বসে। মেহনুরের রুমে 2টা কাঠের বিছানা, একটা জানালার কাছে, আরেকটা রুমের মাঝখানে। মেহনুর কাঁথামুড়ি দিয়ে জানালার কাছে শুয়ে আছে। নীতি ভেজানো জানালাটা খুলে দিয়ে সোলারের লাইট বন্ধ করে দিল। দ্বিতীয় বিছানায় চুপচাপ ঘুমহীন চোখে শুয়ে পড়ল। আজ কোনোভাবেই ঘুমানো যাবে না, ঘুমালে মাহতিম ওকে আস্ত রাখবে না। নীতির ইচ্ছে করছে চোখের মধ্যে মরিচ ডলে দিতে, কিন্তু সাহসে একদম কুলাচ্ছে না। চারপাশ যত নীরব হচ্ছিল প্রকৃতির ভুতুড়ে আওয়াজ ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছিল। দূরে কোথাও ঘেউ ঘেউ করে কুকুর ডাকছে,
ঝিঝি পোকার শব্দতরঙ্গ অদ্ভুতভাবে শোনা যাচ্ছে, মৃদু বাতাসের দমকায় গাছের ডালপালা পৈশাচিক ভঙ্গিতে ভয় দেখাচ্ছে। মাটিতে লুকিয়ে থাকা শত শত নাম না জানা পোকাগুলো বিশ্রীবিকট শব্দ করছে। বাইরে এখন ভরা জ্যোৎস্নার রাত, দিকবিদিক রূপার আলোয় প্রকৃতি যেন ঝলমল করছে। বুকের ভেতর তোলপাড় করা যন্ত্রটা মারাত্মক যন্ত্রণা দিচ্ছে। কোনোভাবেই শুয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না মাহতিমের জন্য। এক পলকের দৃষ্টির জন্য অসহ্য লাগছে সবকিছু। ডাক্তারের কথাগুলো শোনার পর ইচ্ছে হচ্ছিল জিপ স্টার্ট দিয়ে শহরের মেডিকেলে ভর্তি করিয়ে আসতে, কিন্তু লোকে কি ভাববে এটা চিন্তা করে আর আগায়নি সে। মাহতিম রুমের ভেতর পায়চারি বন্ধ করে খোলা জানালার কাছে গিয়ে দাঁড়াল। ট্রাউজারের পকেট থেকে মোবাইল বের করে সময়টা একবার দেখল। রাত 2:38 বাজে এখন। জানালার বাদিকে বাহাত হেলান দিয়ে ডানহাতে ফোনটা পকেটে পড়ল। ডার্ক ব্রাউন রঙের টি শার্টটা ক্রমেই গরমের জন্য অসহন ঠেকতে লাগল। নিজেকে শান্ত করতেই নিঃশ্বাস ছাড়ার জন্য ঠোঁট চোখা করে চোখ বন্ধ করল। আয়নার পানে তাকিয়ে থাকা ভয়ার্ত দুই চোখ, কাঁপুনিতে থরথর করে উঠা রক্তিমলাল ঠোঁট, কুচি গুজার জন্য পেটের কাছ থেকে শাড়ি উঠানো, আঙ্গুলের কবল থেকে একে একে কুচি ছেড়ে দেওয়ার মুহূর্ত, সবই মনের দৃশ্যপটে স্পষ্টরূপে দেখতে পাচ্ছিল। যদি আর কয়েক সেকেন্ড ওখানে দাঁড়িয়ে থাকত, তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড কষ্টসাধ্য হতো। ওই দৃশ্য দেখলে মাথা অটোমেটিক কাজ করা বন্ধ করে দিত। মাহতিম জানালা থেকে হাত সরিয়ে আকাশের দিকে তাকাল। ওমনেই নিজেকে শক্ত করে দরজার ছিটকিনি খুলে ফেলল। খুবই সাবধানে রুমের বাইরে পা ফেলে আশেপাশে তীক্ষ্ণদৃষ্টি দিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে লাগল। এক ধাপে 3 সিঁড়ি করে উঠতেই চুপচাপ মেহনুরের রুমের কাছে আসল। আবারও ডানে ও বামে সতর্ক দৃষ্টিতে তাকাল। বিপদমুক্ত অবস্থা বুঝতেই চট করে ভেতরে ঢুকে রুমের দরজা আটকে দিল। কিন্তু লাইটহীন রুমে কিছুই দেখা যাচ্ছিল না। মাহতিম আন্দাজের উপর ভিত্তি করে হাত এগিয়ে লাইট জ্বালাল। ওমনেই যে দৃশ্য দেখল, তাতে প্রচণ্ড ক্ষেপে গিয়ে ঠোঁট কুঁচকে দ্বিতীয় বিছানায় কাছে আসল। নীতি পাহারা দেওয়া বাদ দিয়ে আরামসে ঘুমাচ্ছে, এই দৃশ্য দেখে ঠাস ঠাস করে গাল বাজিয়ে মারতে ইচ্ছে করছে। রাগের মাথায় শূন্যে হাতও উঠালো মাহতিম, কিন্তু নিজেকে সামলে নিয়ে চিবিয়ে চিবিয়ে ডাকল, নীতির বাচ্চা উঠ। নীতি ঘুমের রেশে ডানপাশ থেকে বাপাশ ফিরে শুল। মাহতিম ওর অবস্থা দেখে আরো দুধাপ চটে উঠল। ক্রোধের বশে ঠিকই ঘুমন্ত নীতির গালে ঠাস ঠাস করে চড় মারল মাহতিম। অনেকটা ভয় ও বিস্ময় নিয়ে হুড়মুড় করে উঠল নীতি। গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে মাহতিম দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে দুটো ঢোক গিলে গাল থেকে হাত নামিয়ে তোতলানো সুরে বলে, ভাভাইয়া, এই মামাত্রই শুয়েছি। মাহতিম ক্রুদ্ধ সুরে বলে উঠে, তা তো দেখতেই পাচ্ছি। তোকে আমি ঘুমানোর জন্য পাঠিয়েছি? কি বলেছিসাম মনে নেই? নীতি আর উত্তরের জন্য মুখ খুলল না। চোখ নিচু করে বিষণ্ণ মুখে বসে থাকলে মাহতিম গলা নামিয়ে স্বর নিচু করে ওকে বাইরে যেতে বলে। নীতি প্রথমে আশ্চর্য হয়ে যায় এ কথা শুনে, পরক্ষণেই মাহতিমের রাগান্বিত অবস্থা ভেবে কিছু বলে না সে। রুমের বাইরে গিয়ে দরজা চাপিয়ে পাহারা দিতে থাকে। মাহতিম বুঝতে পারল এই প্রথম সে ইচ্ছাপূর্বক মেহনুরের রুমে এসেছে, যেখানে মেহনুর অচেতন হয়ে পড়ে আছে। পিছু ফিরে তাকালেই সে মেহনুরকে দেখতে পাবে, কিন্তু কেমন এক জোরতা যেন মনের অলিন্দে ছুটাছুটি করছে। মন যেন বলছে, একবার তাকালে নিস্তার নেই মাহতিম। মস্তিষ্ক যেন বলছে, এখানে না এসে যাবে কই। মাহতিম দুই চেতনার টানাপোড়নে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। মুখ উঁচু করে সোলার লাইটটা দেখে কি যেন চিন্তা করল, সেই মুহূর্তেই সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইটটা নিভিয়ে দিল। দরজার বাইরে পাহারা দিতে গিয়ে সুইচের শব্দে চমকে উঠল নীতি। সাথে সাথে আশ্চর্য দৃষ্টিতে পেছনে ফিরে তাকাল। দরজার নিচ দিয়ে আলো আসছে না কেন? এতক্ষণ যে আলোটা ছিল সেটা কোথায় গেল? মাহতিম কি সত্যিই লাইট নিভিয়ে দিল? কেন নিভালো? নীতি অন্তত এটুকু জানে মাহতিম খারাপ চরিত্রের ব্যক্তি না, কিন্তু আজকের সমীকরণ সে কিছুতেই মিলাতে না পারছে না।
এক চুলো না। চলবে ইনশাআল্লাহ।